একটা লাল বিয়ার আমার সাথে আচ্ছা আচ্ছা, পুরোই যায়। হ্যাঁ হ্যাঁ, পাতার আগার দিকে পুড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, লাল হয়ে যায় গাছটা। এটা কি জাতের তিত করলা রোপণ করছেন? লাগাচ্ছি ডন সুপার আর টিয়া সুপার। ডন সুপার, এটা সুপার, আচ্ছা, এগুলো তো সবই হাইব্রিড। এটা তো দেশি তো তিত করলা চাষ করেন না? না চাষ করি না, আচ্ছা আচ্ছা। সব হাইব্রিড। তো এখানে যে সকল তিত করলা রোপণ করছে সৈয়দ ভাই বলছেন সেগুলো আসলে সবই হাইব্রিড এবং বিভিন্ন কোম্পানি বাজারজাত করে থাকে যে সকল হাইব্রিড বীজ, এই বীজগুলো আসলে উনি চাষ করে। আর এই যে চাষ প্রক্রিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন, এই তিত করলাটা এখন রোপণ করছে এখানে বিভিন্ন রকমের গর্ত করে বা এই দিকের ভাষায় যেটা বলে থালি করে, থালি করে। তো এই যে থালি করছেন, এখানে যে থালিগুলো দেখা যাচ্ছে, এই থালিগুলোতে আপনি কি শুধু বীজ রোপণ করে দিচ্ছেন নাকি অন্য কোনো কিছু? সার দিছি, গোবর দিছি আর সার। গোবর দিচ্ছেন কতটুকু পরিমাণে? একটা থালিতে কি পরিমাণে গোবর আর সার দিতে হয়? আধা কেজি গোবর, হ্যাঁ হ্যাঁ, ধরেন 100 গ্রাম মতো টিএসপি। 100 গ্রামের মতো টিএসপি দেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আধা কেজি 500 গ্রাম মতো গোবর খালি। এটা কতদিন রাখতে হয়, মানে কি দেওয়ার পরপরই বীজ রোপণ করে দেন? 10 দিন পরে লাগাইছে। মানে ওই মাটিটাতে যাতে করে ফাঁস বা সারগুলো ভালোভাবে মিশে যেতে পারে আর সারটা যাতে ভালোভাবে পচন ধরে যেতে পারে, এই জন্য আপনি কিছু সময় গর্তে এগুলো দিয়ে রাখছেন। 10-12 দিন রাখছি, তারপরে সারা লাগছে। আচ্ছা আচ্ছা। এখন এই যে থালিতে আপনার যে বীজগুলো রোপণ করছেন, এটা কি টব করছিলেন? টবে, টবে না? আচ্ছা 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 আচ্ছা। তো টবে টব যে করছিলেন, এই টবে কি কোনো কিছু দিতে হয়েছে, কোনো সার? আচ্ছা আচ্ছা। এই যে পাহাড়ে চাষ করেন, এটা তো আমি প্রায় দেখতেছি আপনি আমার দেখাতেই প্রায় 4-5 বছর ধরে, হয়তো তারও আগে থেকে আপনি এই পাহাড়ে বিভিন্ন রকমের সবজি চাষ করেন। তো সেক্ষেত্রে সব থেকে বড় বাধা বা সব থেকে বড় কষ্টের বিষয় কোনটা? কষ্টের বিষয় হলো ওই জিনিসটা আমার জন্য কষ্ট হয়। আচ্ছা আচ্ছা। আর মাল ওঠার জন্য এই যে কুড়িগুলো উঠে বেশি কষ্ট। হ্যাঁ হ্যাঁ। আর সারের বস্তা হবে না, এইটা কষ্ট হয়। আচ্ছা আচ্ছা, পানির সুব্যবস্থাও তো নাই? না, পানির সমস্যা নেই, পানি ওইটা তো হয়ে যায় গর্তটা করলে। আচ্ছা, পানি জমে যায়। এই যে গর্ত করেন, এটা তো আসলে বৃষ্টির উপরে নির্ভর করে, আপনারা তো কোনো জায়গা থেকে পানি নিয়ে এসে রাখেন না। তো বৃষ্টি না হলে তখন তো আবার পানির সংকট দেখা যায়। যদি পাহাড়ে চাষ করতে এসে আপনি পর্যাপ্ত পরিমাণে পানির সংকট অনুভব করেন, সেক্ষেত্রে আপনার কি সমস্যা প্রথমে হবে? পানির অভাবে কীটনাশক ব্যবহার করতে পারবো না। আচ্ছা আচ্ছা আরোপণ করতে পারবো না। আচ্ছা আচ্ছা। তারপরেও আপনার যেটা হবে যে বিভিন্ন সময় মাটিটা পর্যাপ্ত পরিমাণে শুষ্ক হয়ে যাবে, যার ফলে যে চারাগুলো আপনি রোপণ করছেন বা করবেন, এই চারাগুলো সঠিকভাবে গজাবে না বা গজাইলেও সেটি সঠিকভাবে বেড়ে উঠবে না, মারা যাবে। এই সমস্যাগুলো তো হয়। এটা এক সপ্তাহ লাগাইছি, তো এক সপ্তাহ এখনো বৃষ্টি হয় নাই। এখনো বৃষ্টি পায় নাই? এই জন্য এরকম ভাবে রয়েছে। আচ্ছা আচ্ছা। বৃষ্টি পাইলে আর একটু ইয়ে হয়ে যেত। আচ্ছা আচ্ছা। তো এখন এই যে আপনারা খুঁটি দিচ্ছেন, এই পাহাড়ের যে চাষ করতে গিয়ে আপনারা মাচা করেন, তো মাচা না করলে তো আসলে তিত করলা চাষ বা ফলন পাওয়া যাবে না। হয়তো ঢালাওভাবে করা যেতে পারে, কিন্তু যে ফলনটা আপনি কাঙ্ক্ষিত ফলনটা আশা করছেন, এই কাঙ্ক্ষিত ফলনটা কি আসবে? আসবে না। তো হ্যাঁ, এই যে এক একটা খুঁটি, এটা তো আপনার কিনতে হয়। তো 14 থেকে 15 টাকা এক একটা খুঁটি। এই খুঁটি কি তিত করলা চাষ করলেই শেষ নাকি এরপরে আরও কিছু চাষ করতে পারবে? সিম বলতে যেটা ওই যে আমরা দেশি জাতীয় যে সিমটা বলে থাকি। আচ্ছা আচ্ছা। তো এর আগেও তো আপনি কোনো সবজি চাষ করছিলেন, দেখা যাচ্ছে যে আপনার মাচা এখনো রয়ে গেছে, এই যে নেটগুলো রয়ে গেছে। এর আগে কি করছিলেন, কি সবজি করছিলেন? সিম করছিলেন? আচ্ছা আচ্ছা। তো এই মাচাতে তো আর দেওয়া সম্ভব না তিত করলা। নতুন করে এই যে খুঁটি নিয়ে এসে তারপরে এই যে আপনি রশি টানাচ্ছেন, দেখা যাচ্ছে। জি জি। আচ্ছা আচ্ছা। কারণ এই যে আপনার তিত করলা তো লতা জাতীয় একটা উদ্ভিদ, যেহেতু লতাটা বিভিন্ন দিকে ছড়িয়ে যায়, সেক্ষেত্রে খুবই শক্ত এবং মজবুত খুঁটি না হলে মাচাটা আসলে টিকে থাকবে না। আচ্ছা আচ্ছা। তো এখন যে সিম করছিলেন আপনি, এই সিমটা কি পরিমাণে আপনাকে লাভবান করলো বা কি পরিমাণে আপনি আর্থিকভাবে লাভবান হলেন চাষ করে? দুইখানি জায়গাতে 1.5 লাখ করার মতো পাইছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। তো সিম চাষ করলেন, কেমন খরচ হয়েছিল শুরু থেকে শেষ পর্যন্ত? ওইটাতে খরচ ধরুন 20-30 হাজার মতো টাকা। 20-30 হাজার টাকা যদি খরচ করেন, সেক্ষেত্রে আপনি 1.5 লাখ টাকা পাইলে তো মোটামুটি সিম চাষে ভালো একটা প্রফিট আছে, এটা আমরা বলতেই পারি। আমি বিভিন্ন সময় আমি এই দিক দিয়ে যাতায়াত করার পরিপ্রেক্ষিতে দেখতে পাই যে আপনার এই যে পাহাড়ে বিভিন্ন সময় সিম করেন, মাঝে মধ্যে তিত করলা করেন, আবার লাউ থাকে, দেশি লাউ। মানে সার্বিক দিক থেকে এর আগে একবার শশাও করছিলেন আমি দেখতে পাচ্ছি। তো শশাটা তো এখন মনে হয় করেন না, কারণ এটা পাহাড়ে খুব একটা ভালো ফলন দেয় না, আমি যতটুকু জানি। এর আগের বার আপনি করছিলেন, খুব ভালো গাছ হয়েছিল, কিন্তু হ্যাঁ, কিন্তু শশাটা ভালো ফলন আপনাকে দেয় নাই। শশারও তো একটা সমস্যা যে গাছটা যদি খুব বেশি বেড়ে যায় তাহলে ওইটার তো ফলন হয় না। আচ্ছা আচ্ছা। জি জি। এরকম গাছ হয় না, সার বেশ দেওয়ার কারণে
তো পাহাড়ি জমিতে বেশি থাকে, উর্বর বেশি। মাটি কি বেশি উর্বর থাকে পাহাড়ি জায়গা? হুম, তো সেই জায়গাটাতে আপনার রাসায়নিক সারের মাত্রা যদি একটু বেশি হয়ে যায় তাহলে গাছগুলো অতি দ্রুত বেড়ে যায়, আর ফলে ফলন ফলন কমে যায়। কমে যায়। আচ্ছা, এই যে আপনি এখন এই যে তিত করল্লাটা চাষ করলেন, এখন মাচা দিচ্ছেন, এই তিত করল্লার টোটাল জীবনকাল কতদিন? এটা থাকবে ধরেন 3 থেকে 4 মাস। 3 থেকে 4 মাস পর্যন্ত আপনি এই তিত করল্লা আপনার এই জমিতে রাখতে পারবেন। এখানে টোটাল জমি কতখানি বললেন? 2 খানি। 2 কানি। এটা তো আপনার নিজস্ব জমি না। না, এগুলা লাগিয়ে। আচ্ছা, বর্তমান এটা কি আপনি এককালীন নিছেন নাকি প্রতি বছরই আপনাকে নবায়ন করতে হয়? বছর বছর নবায়ন করে এটা খানি 4,000 টাকা লাগিয়ে। এক কানি 4,000 করে নিতে হয়। আচ্ছা আচ্ছা। তো এখন আপনার মোটামুটি প্রাথমিক যে কাজটা চারা রোপণের পর এই যে মাচা করে দিচ্ছেন, মাচা করার যে কাজটা সেটি খুঁটি লাগাইতে হবে। কি এই গাছের গোড়াতে খুঁটি লাগাতে হবে? আবার খুঁটি, ছোট ছোট খুঁটি। মানে ওইটা কি উঠে যাওয়ার জন্য? উঠে যাওয়ার জন্য, ওইটা বেড়া বেড়া উঠার জন্য। আচ্ছা আচ্ছা আরেকটা খুঁটি লাগাইতে হবে, 2টা। আচ্ছা। এখন যেটা সৈয়দ ভাই আমি জানতে চাচ্ছি, আপনার এই যে তিত করল্লার বিভিন্ন রকমের সমস্যা হয়, আপনার রোগ বা পোকামাকড় এগুলোর কি কি সমস্যার সম্মুখীন হন বা এখনই কি কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা? এখনো দেখা যায় না, ওইটা মনে করেন ওইটা লাল বেড়া আমার আর কি। আচ্ছা লাল আচ্ছা। হয়ে যায়, পুরোই যায়। হ্যাঁ হ্যাঁ, পাতার আগার দিকে পুড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আর লাল হয়ে যায় গাছটা। আচ্ছা আচ্ছা মনে হয় গুনগুনি করে বলে আর কি, এখানে বলে গুনগুনি। আচ্ছা আচ্ছা। তো এইগুলোর জন্য তো এইগুলো দমন করেন কিভাবে? এগুলো গুনগুনির জন্য ওই আমার আর কি লিডু, মিঠাপ আছে, বিটার আছে। আচ্ছা আচ্ছা, বিভিন্ন রকমের কীটনাশক ব্যবহার করেন যেগুলো ব্যবহার করলে এগুলো সহজেই দমন করা যায়। যে মাছি পোকার বিভিন্ন রকমের সমস্যা হয়, এই মাছি পোকাগুলো যদি তিত করলা ছিদ্র করে দেয় তাহলে অবশ্যই সেই তিত করলাগুলো আপনার নষ্ট হয়ে যায়। তো এই যে সমস্যাটা, এইটার সমাধানের জন্য প্রাথমিক কি চিন্তা করেন আপনারা? এটার জন্য ওই গন্ধবিষটা ব্যবহার করি। আর মানে ডাইমেথোয়েট গ্রুপের যে গন্ধবিষ বা ম্যালাথিয়ন গ্রুপের যে গন্ধবিষ, এই জাতীয় যে গন্ধবিষ, আর কাঠ, ওই কাঠ আছে না হলুদ রঙের? মানে এই যে ফেরোমন ফাঁদ বলা হয় যেগুলা, ইয়েলো কার্ড আর কি। তো এই কমপক্ষে এখানে 50টা লাগাতে হবে। আচ্ছা আচ্ছা, মানে এটা কত কোনো কি সুনির্দিষ্ট একটা দূরত্ব আছে যে 1 ফিট বা 5 ফিট বা 10 ফিট পর পর লাগাইতে হবে নাকি অ্যাভারেজে যে কোনো জায়গায় আপনি লাগাতে পারেন? এই যে আপনারা ইয়েলো কার্ড লাগান, এটা আসলে কতটুকু আপনারা উপকৃত হন? এইখানে অনেক গাছ বাজে যায়, মানে অনেক মাছি পোকা বাঁচে, তাতে করে কি ফল ছিদ্রকারী পোকা একটু কমে? আচ্ছা আচ্ছা, তারপরে যে আপনারা গন্ধবিষ ব্যবহার করেন, এটা উপরে আর বৃষ্টি হলে তো একটু কমে। আচ্ছা আচ্ছা গরম গরম পড়লে বেশি, আচ্ছা, গরমের সময় বেশি পোকাটা লাগে আর কি। যে বৃষ্টি হলে একটু কমে যায়। বৃষ্টি হইলে কমে যায়। তো যাই হোক, যারা বিভিন্ন জায়গায় সমতলে বা পাহাড়ে যে জায়গাতেই আপনারা তিত করলা চাষ করেন না কেন, এই যে মাছি পোকা, এই মাছি পোকাটা আসলে তিত করলা বলেন, শশা বলেন, এই যে বা মিষ্টি কুমড়া, লাউ জাতীয় যে ফসলগুলো আছে, এই যে যাবতীয় যে সবজিগুলো আছে, এই সবজিগুলোর খুবই ভয়ঙ্কর একটা পোকা। এটা ফুল ফোটানোর পরিপ্রেক্ষিতে ফলটা নষ্ট হয়ে যায়। পরবর্তী সময় যেটি হয় সেটা ফলনে ঘাটতি হয় বা ফলন কমে যায়, যার ফলে কৃষক ভাইরা ক্ষতিগ্রস্ত হয়। তা এখন গন্ধ জাতীয় যে বিষগুলো, ডাইমেথোয়েট বলেন, ম্যালাথিয়ন বলেন বা আদার্স যে গ্রুপের বিষগুলো রয়েছে, এগুলো আসলে ব্যবহার করলে এটা লং টাইম একটা সাপোর্ট পাওয়া যায় না, হয়তো 1 দিন বা 2 দিন এটা সাপোর্ট পাওয়া যায়। এর যে গন্ধটা এটা যখন চলে যায় তখন পরবর্তীতে আবার কিন্তু চলে আসে। তো যেহেতু বর্তমান পরিপ্রেক্ষিতে আপনার বিভিন্ন রকমের পদক্ষেপ আছে, ইয়েলো কার্ড যেটি এটি আছে, তারপরে ওই যে বিভিন্ন রকমের সেক্স ফেরোমন ট্যাব আছে, তো এই জৈবিক যে উপায়গুলো আছে এই উপায়গুলো চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে মাছি পোকাটা দমন করা খুবই সহজ হবে। আর যেগুলো আপনারা করতে পারেন, যে ফসলের বিভিন্ন সময় বিভিন্ন রকমের রোগ হয় বা পোকার আক্রমণ হয়, এই সাদামাছি, লাল মাকড় বা বিভিন্ন রকমের রোগ হয়, এই রোগগুলোর জন্য নিয়মিত কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করবেন। আশা করি গাছটা সুস্থ থাকবে, ভালো ফলন নিশ্চিত করতে পারবে। এখন যে আপনার এখানে 2 কানি তিত করলা করছেন, এই সাইডে ঝিঙ্গাও করছেন বললেন, এই যে তিত করলা বা ঝিঙ্গা, এই ঝিঙ্গা চাষ করে আশা করা যায় আপনার যদি ভালোভাবে হারভেস্ট করতে পারেন, ফলন হয় আর কি। তো গাছটা পরিচর্যা করে তৈরি করে নিয়ে ভালো ফলন হইলে কি পরিমাণে অর্থ আপনি মানে আশা করছেন যে পাবেন? ইনশাআল্লাহ, এটা তো আমার হুকুমের ব্যাপার। হ্যাঁ, সেটা তারপরেও তো একটা কৃষকের হ্যাঁ, হ্যাঁ। আশা থাকে যে আমি এখানে এই জমি থেকে এই পরিমাণে। 2 লাখ টাকা মতো আশা করছি। আচ্ছা আচ্ছা, কারণ গত কয়েক বছর ধরে করতেছেন, তার তো একটা অভিজ্ঞতা আছে। তো যাই হোক, সৈয়দ ভাই, আপনার তিত করলার যে জমিটা দেখলাম, এখন যেহেতু শুরু পর্যায়ে চাষ করছেন, গাছটা বাড়ছে, পরবর্তী সময়ে আমি আবার এসে আপনার এই জমিটা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, আপনারা হয়তো অনেকটাই জানতে পারলেন তিত করলার যে পাহাড়ে চাষ করছে, এই পাহাড়ে চাষ করাটা আসলে কতটা সহজ কাজ। তো হয়তো আপনারা বুঝতেই পারছেন এটা খুব একটা সহজ কাজ নয়। তারপরেও কৃষক ভাইয়েরা আসলে কৃষিকাজটাই যেহেতু প্রধান উৎস হিসাবে বেছে নিয়েছেন, সেক্ষেত্রে তাদেরকে তো চাষ করতেই হবে, সেটি সমতলে হোক অথবা পাহাড়ে হোক। তবে পাহাড়ের কিছু অবশ্য ভালো দিকও রয়েছে, যেহেতু এখন বর্ষার মৌসুম, এই বর্ষার মৌসুমগুলোতে পর্যাপ্ত পরিমাণে পানি বেঁধে থাকতে পারে সমতল জমিগুলোতে, সেই জায়গাগুলোতে তো আসলে সঠিকভাবে সবজি চাষ করা সম্ভব হয়ে উঠবে না। তো পাহাড়ে সেই সম্ভাবনাটা নেই, যদিও বর্ষার সময় এখন জুন মাস চলছে, জুন মাসটা থেকে মোটামুটি ভালো বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে।
তো যাই হোক, এই যে চাষগুলো, এই চাষগুলো একটু পরিশ্রম করে করলেও সেটা থেকে আসলে ভালো অর্থ লাভ করা সম্ভব। আর চাষটা অবশ্যই গতানুগতিক করলে হবে না, এটা বিভিন্ন রকমের পরিকল্পনা রয়েছে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সৈয়দ ভাই এই যে তিত করলার চারাগুলো রোপণ করছে, এই তিত করলার চারাগুলো রোপণ করার পরের যে পরিচর্যা সেগুলো তো উনি রাখছেনই, পাশাপাশি এই যে মাচা করে দিচ্ছেন। দেখেন খুঁটি পুরা যে পাহাড়ের যে অবস্থানটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে পুরা জমিটাতেই খুঁটি দিয়ে উনি শক্ত করে মাচা তৈরি করছেন, যার পরিপ্রেক্ষিতে এই মাচাতে এই তিত করলা গাছগুলো উঠবে পরবর্তী। তো আশা করি তিত করলা সম্পর্কে আপনারা গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের কৃষক ভাইয়ের কাছ থেকে জানতে পারলেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।